नमस्कार बंधुरा आमी चंदन मल्लिक तोमादेर प्रत्येकके जानाई आमादेर यूट्यूब चैनेले स्वागत। बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। बंधुरा आजके आमी खूब सुंदर एकटी बांगला अनुच्छेद रचना तोमादेर साथे आलोचना करब। তোমরা প্রত্যেকে বুঝে গেছো কি ব্যাপারে আলোচনা করতে চলেছি। বাংলাদেশে চরম অরাজকতা, অর্থাৎ 2024 সাল বাংলাদেশের কাছে যে একটি কালো বছর, সেই বিষয়ে কিছু পয়েন্ট যোগে আমি আলোচনা করব। এই ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো বা দেখো, আমি যে পয়েন্টগুলো এখানে আলোচনা করব এবং বাংলাদেশে যে অরাজকতা চলছে সেই বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট করতে পারবো যখন তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এখানে আমি কতগুলো পয়েন্টে টপিকটা আলোচনা করব। তো বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদের সঙ্গে এখন তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হতে পারে সামাজিক দুরবস্থা, হতে পারে রাজনৈতিক দুরবস্থা, হতে পারে সাংস্কৃতিক দুরবস্থা, হতে পারে দাঙ্গা, বিদ্রোহ, ছাত্র বিদ্রোহ, নারী নির্যাতন, হিন্দুদের উপর অত্যাচার, প্রধানমন্ত্রীর পদত্যাগ, নতুন সরকার গঠন, মিলিটারি শাসন, এই সমস্ত বিষয়ের উপর আমি পুরো বাংলা অনুচ্ছেদটা তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা আমি শুধুমাত্র জাস্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেব, মুখস্থ তোমরা, আমি বলবো না যে তোমরা মুখস্থ করো, কারণ মুখস্থ জিনিস আমাদের বেশি দিন মাথায় থাকে না। জিনিসটা সম্পর্কে অনুধাবন করবে তোমরা এবং বোঝার চেষ্টা করবে। যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে চলেছি সেই পয়েন্টগুলো বোঝার চেষ্টা করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে পুরো জিনিসটা কি। আমি কখনো বলি না যে তোমরা মুখস্থ করো, কারণ মুখস্থ জিনিসটা ভীষণ বদ অভ্যাস। কারণ মুখস্থ আমাদেরকে কখনো আমাদের পারফেকশন এনে দিতে পারে না। সুতরাং মুখস্থ থেকে সবসময় দূরে আসবে। জিনিসটা সম্পর্কে জ্ঞান যদি থাকে তোমার, তাহলে তুমি অনেক কিছু লিখতে পারবে। তো শেষ পর্যন্ত তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। দেখার পর, শোনার পর যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে, তাহলে একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই এই জিনিসটা সম্পর্কে কিছু না কিছু জানতে পারে এবং তারাও যেন শিখতে পারে, বুঝতে পারে এবং দেখার সুযোগ যেন পেতে পারে। বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আমি শিরোনামটা দিয়েছি বাংলাদেশের চরম অরাজকতা। 2024 সালেই বাংলাদেশে চরম অরাজকতা, একটি ব্যাখ্যা বা বিশ্লেষণ শুরু করছি। বাংলাদেশ 2024 সালে একটি অত্যন্ত চ্যালেঞ্জিং সময় পার করেছে। এখন বর্তমান সময়, আমি আজকে ভিডিওটা করছি আজকে অগাস্টের 29 তারিখ। এখন তো বাংলাদেশে বন্যা হচ্ছে, তাই পুরো বছরটা দেখো বাংলাদেশের কাছে একটা চ্যালেঞ্জিং বছর, যেখানে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সংকট একত্রে সংগঠিত হয়েছে। এই পুরো বিষয়টা বাংলাদেশের যে দাঙ্গা হাঙ্গামা, ছাত্রবিদ্রোহ, নতুন সরকার গঠন, প্রধানমন্ত্রী পদত্যাগ, সেই সমস্ত বিষয়টার ওপর আলোচনা করা হচ্ছে। যদি সুযোগ পাই পরবর্তীকালে, তাহলে বাংলাদেশের বন্যা সম্পর্কে বিস্তার আলোচনা করব। দেশের অভ্যন্তরীণ অস্থিরতা এবং বিশৃঙ্খলা রাষ্ট্রের স্থিতিশীলতা এবং জনগণের জীবনযাত্রাকে চরমভাবে প্রভাবিত করেছে। এই প্রবন্ধে আমরা 2024 সালে বাংলাদেশে চরম অরাজকতার বিভিন্ন দিক বিশ্লেষণ করব, যার মধ্যে রয়েছে সামাজিক অস্থিরতা, রাজনৈতিক সংকট, সাংস্কৃতিক ক্ষয়, অর্থনৈতিক দুরবস্থা, দাঙ্গা বিদ্রোহ, ছাত্র আন্দোলন, নারী নির্যাতন, হিন্দুদের ওপর অত্যাচার, লুটতরাজ, প্রধানমন্ত্রীর পদত্যাগ, মিলিটারি শাসন, নতুন সরকার গঠন, বিভিন্ন দেশের প্রতি প্রতিক্রিয়া, ভারতের প্রতি চাপ সৃষ্টি এবং প্রধানমন্ত্রীর ভারত সাহায্য। এই এতগুলো পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। সুতরাং একদম ধৈর্য হারাবে না, শেষ পর্যন্ত দেখবে, তোমাদের কাজে লাগবে। টপিকটা ইন্টারন্যাশনাল টপিক, ভাবতে পারছো তো? বাংলাদেশ একটা দেশ, আমাদের ভারত যেমন দেশ তেমনি বাংলাদেশ একটি দেশ। সুতরাং টপিকটা ইন্টারন্যাশনাল টপিক, আর আমাদের তো আন্তর্জাতিক জ্ঞান থাকা অবশ্যই জরুরি, কারণ এখনকার দিন হচ্ছে কম্পিটিশন মার্কেট।
তুমি যত পারফরমেন্স তোমার ভালো হবে ততই তোমার ভ্যালু। ওকে, সুতরাং পারফরমেন্স ভালো করতে হবে, বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং আগিয়ে চলতে হবে। শুরু করছি প্রথম পয়েন্ট, সামাজিক অস্থিরতা। সামাজিক অস্থিরতা, বাংলাদেশে সামাজিক অস্থিরতার মূল কারণ হলো ধর্মীয়, জাতিগত এবং সামাজিক বিভাজন। সামাজিক যে একটা টানাপোড়েন, মূল কারণ কি? ধর্মীয় ভেদাভেদ, জাতিগত ভেদাভেদ এবং সামাজিক বিভাজন। সম্প্রতি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, মানে আমাদের এখানে সংখ্যালঘু সম্প্রদায় বলতে মুসলমানদেরকে বোঝায়, কিন্তু বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বলতে হিন্দুদেরকে বোঝানো হয়। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে, অবশ্যই বৃদ্ধি পেয়েছে। আমরা যদি খবর কাগজ পড়ি, খবর দেখি, তাহলে বুঝতে পারবো বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব এবং ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীগুলোর সক্রিয়তার ফলে সামাজিক সম্প্রীতি ক্ষুণ্ণ হয়েছে। সন্ত্রাসী হামলা, সহিংসতা এবং ধর্মীয় বৈষম্যের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সামাজিক অস্থিরতার এই পরিস্থিতি রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতাকে আরও তীব্র করেছে। 2 নম্বর পয়েন্ট, রাজনৈতিক সংকট। 2024 সালের বাংলাদেশে রাজনৈতিক সংকট একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সত্যি করেই 2024 সালটা বাংলাদেশের কাছে সত্যি একটি কালো বছর। যদি বলতে পারি বা যদি বলা হয়, তাহলে বলতে পারি যে রাজনৈতিক দ্বন্দ্বটা এই সময় কিন্তু প্রবল হয়ে উঠেছে। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিরোধী দলের আন্দোলন ও বিক্ষোভ চলছে, এটা তো হয়েই থাকে। নির্বাচনী প্রতারণা, ভোট কারচুপি এবং বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই সংকটের মধ্যে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি সামনে এসেছে। সরকারের প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে এবং রাজনৈতিক বিশৃঙ্খলা দেশের গভীর সংকটকে আরও ঘনীভূত করেছে। নেক্সট, নাম্বার 3, সাংস্কৃতিক ক্ষয়। বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশও চরম সংকটের মুখোমুখি। যে দেশেতে ধর্মীয় এবং রাজনৈতিক এবং সামাজিক একটা অস্থিরতা চলে, সেখানে বা সেই দেশে সাংস্কৃতিক মেলবন্ধন, সাংস্কৃতিক ঐক্য যে থাকবে, সেটা মোটেই আশা করতে পারা যায় না। সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিল্পকলার মূল্যবোধ ক্ষুণ্ণ হচ্ছে। সরকারি সহায়তার অভাব এবং রাজনৈতিক অস্থিরতার কারণে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক অনুশীলনের প্রতি আগ্রহ কমে যাচ্ছে, যা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অবনতি ঘটাচ্ছে। এছাড়া ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীগুলোর অশিক্ষিত প্রচারণা সাংস্কৃতিক বৈচিত্র্যকে সংকটের মধ্যে ফেলেছে। নেক্সট, নাম্বার 4, অর্থনৈতিক দুরবস্থা। এটা হচ্ছে মেন পয়েন্ট, অর্থনৈতিক দুরবস্থা। অর্থনৈতিক দুরবস্থা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমস্ত সমস্যাকে যদি আমি কিছু যদি প্রায়োরিটি না দিই, কিন্তু অর্থনৈতিক দুরবস্থা বাংলাদেশের কাছে প্রচণ্ড পরিমাণে দেখা দিয়েছে। যেমন পাকিস্তানের অবস্থা, আমি পরবর্তীকালে পাকিস্তানের সামাজিক রাজনৈতিক পটভূমিকা তুলে ধরবো, আজকে বাংলাদেশে আলোচনা করছি। পাকিস্তানের অবস্থা এর থেকে খুব খারাপ। পাকিস্তান বাংলাদেশ দুটো একত্রে দেশ ছিল, মানে দুটো দেশ মিলে একত্রে ছিল, কিন্তু ভাগ হয়ে যায়, ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান। পরে আলোচনা করবো এই সমস্ত ব্যাপারে। তো সেখানেও এখানে এখন দাঁড়িয়ে আমি বলতে পারি যে বাংলাদেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুবই সংকটের মুখে পড়েছে। মানে মনে করা হয় আমাদের পশ্চিমবঙ্গের যা জিডিপি, বাংলাদেশের জিডিপি তারও কম। মানে বাংলাদেশ নিজে একটা রাষ্ট্র বা দেশ, সেখানে পশ্চিমবঙ্গ একটা রাজ্য। পশ্চিমবঙ্গের যে জিডিপি তার বাংলাদেশের জিডিপি থেকে আরও বেশি পশ্চিমবঙ্গের জিডিপি। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করেছে। বেকারত্বের হার বেড়ে গেছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং মানুষের পারচেজিং পাওয়ার কমে গেছে। পারচেজিং পাওয়ার মানে কি? মানুষের হাতে যদি মূল্য থাকে, টাকা থাকে, তবেই তো মানুষ কেনা বেচা করবে। যদি সেটা অল্প পরিমাণে থাকে, তাদের রুজি রোজগার করতে, সংসার টানতে, খাবার সংগ্রহ, এসব ওষুধপত্র কিনতে কিনতে তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে পারচেজ করবে কিভাবে? বিদেশি বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রকল্পগুলির অভাব বাংলাদেশের অর্থনীতিকে আরও দুর্বল করেছে।
আবার চীনের হস্তক্ষেপ আছে বাংলাদেশের প্রতি। সুতরাং চীন তো আর যাতা ব্যাপার নয়, চীন তো ইন্টারেস্ট ছাড়া তো কাজ করে না, সেখানে তো চীনের মুনাফা রেখে চীন কাজ করে, তাই বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করেছেন। বাজারের অনিশ্চয়তা এবং বৈদেশিক সহায়তার অভাব অর্থনৈতিক সংকটকে তীব্র করেছে। নেক্সট পয়েন্ট নাম্বার 5, দাঙ্গা বিদ্রোহ। বাংলাদেশে দাঙ্গা এবং বিদ্রোহের ঘটনা 2024 সালে ব্যাপকভাবে বেড়েছে। আমরা যদি নিউজের চ্যানেল খুলে দেখি তাহলে কিন্তু এখন তো আরজিকর সম্পর্কে এই সমস্ত বলাবলি হচ্ছে, অনেক কিছু ঘটনা ঘটছে, কিন্তু আরজিকরের আগে প্রত্যেকটা খবরের চ্যানেলে শুধু বাংলাদেশ আর বাংলাদেশ ছিল। হাসিনা সরকার পাল্টাতে হবে, নতুন সরকার গঠন, মিলিটারি শাসন, এই সমস্ত ব্যাপারে আলোচনা হচ্ছিল। রাজনৈতিক বিরোধ এবং সামাজিক উত্তেজনার কারণে নানা ধরনের সহিংসতা ও দাঙ্গা হচ্ছে। বিক্ষোভকারী জনগণের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং রাজনৈতিক সহিংসতা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অবনত করেছে। দাঙ্গার কারণে ব্যবসা বাণিজ্য এবং সাধারণ জনজীবন ব্যাহত হচ্ছে, যা সামাজিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে। নেক্সট নাম্বার 6, ছাত্র আন্দোলন। শিক্ষা ব্যবস্থা ও ছাত্রদের অধিকার নিয়ে চলমান আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক দৃশ্যপটে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষার মান উন্নয়ন, নিরাপদ ক্যাম্পাস এবং ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের জন্য ছাত্রদের আন্দোলন ক্রমশই তীব্র হচ্ছে। ছাত্রদের আন্দোলন কখনো কখনো সহিংস রূপ ধারণ করছে, যা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং শিক্ষার ধারাবাহিকতা হুমকির মধ্যে ফেলেছে। সরকারের প্রতি ছাত্রদের অসন্তোষ এবং তাদের দাবি পূরণের অভাব শিক্ষা ব্যবস্থার সংকটকে ঘনীভূত করেছে। নেক্সট নাম্বার 7, নারী নির্যাতন বলতে ওখানে হিন্দুরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, সংখ্যা মানে খুব কম, সেখানে হিন্দুদের মহিলাদের উপর অত্যাচার, তাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, এটাই নারী নির্যাতন হচ্ছে বাংলাদেশে। নারী নির্যাতনের ঘটনা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা। ধর্ষণ, যৌন নিপীড়ন এবং নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। সামাজিক সচেতনতা এবং আইনের যথাযথ প্রয়োগের অভাব নারী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। নারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা প্রকট হলে সরকার এবং সামাজিক সংগঠনগুলোর উচিত দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য কার্যকরী নীতি এবং সামাজিক সচেতনতা বাড়ানো অপরিহার্য। নেক্সট নাম্বার 8, হিন্দুদের ওপর অত্যাচার। হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার একটি গভীর উদ্বেগের বিষয়। ধর্মীয় পরিচয়ের কারণে হিন্দুদের ওপর হামলা এবং নিপীড়ন বৃদ্ধি পেয়েছে। সাম্প্রদায়িক উত্তেজনা এবং ধর্মীয় বিভাজনের কারণে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকারকে উচিত ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সংখ্যালঘু কারা? হিন্দুরা, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের মন্দির ভেঙে দিচ্ছে, বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে, মেয়েদের উপর বিভিন্ন রকম যৌন নিগ্রহ করা হচ্ছে, তাদের নির্যাতন চালানো হচ্ছে। এই সমস্ত বন্ধ করতে বাংলাদেশের সরকারকে উঠে পড়ে লাগতে হবে, তাই না? তবেই তো সম ব্যবস্থা বজায় থাকবে, মানুষের মধ্যে একটা ঐক্য গড়ে উঠবে। নেক্সট নাম্বার 9, লুটতরাজ এবং সম্পত্তি দখলের ঘটনা 2024 সালে বেড়ে গেছে। যে যা পারছে অধিকার করে নিচ্ছে। রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক বিশৃঙ্খলার কারণে অপরাধীরা উন্মুক্তভাবে এসব অপরাধ ঘটাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা এবং প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা লুটতরাজের মতো অপরাধের বৃদ্ধি ঘটিয়েছে। সরকারের উচিত অপরাধ দমনের জন্য শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। নেক্সট পয়েন্ট নাম্বার 10, প্রধানমন্ত্রীর পদত্যাগ। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। সরকারের বিরুদ্ধে ব্যাপক জনবিক্ষোভ এবং বিরোধী দলের চাপের ফলে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি উত্থিত হচ্ছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক স্থিতিশীলতা ও ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়া দেশের উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাম্বার 11, মিলিটারি শাসন। রাজনৈতিক অস্থিরতা এবং সরকারি ব্যর্থতার কারণে মিলিটারি শাসনের দিকে অগ্রসর হওয়ার চিন্তা শুরু হয়েছে। মিলিটারি শাসন বাস্তবায়িত হলে
রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে এতে গণতান্ত্রিক অধিকারের সংকটও দেখা দিতে পারে। মিলিটারি শাসন দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। নাম্বার 12, নতুন সরকার গঠন। হাসিনা বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিল হাসিনা সরকার, তিনি ঘটনার পরে ওই বিক্ষোভ দাঙ্গা হাঙ্গামার পরে তিনি পদত্যাগ করেছেন। সেটাই বলা আছে, প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং রাজনৈতিক অস্থিরতার পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন সরকারের লক্ষ্য হওয়া উচিত দেশের অস্থিরতা দূর করা, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষা করা। সরকারের কার্যকরী পদক্ষেপ এবং জনগণের প্রত্যাশা পূরণ করা নতুন সরকারের সফলতার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, নাম্বার 13, বিভিন্ন দেশের প্রতি প্রতিক্রিয়া। বিভিন্ন দেশের যে প্রতিক্রিয়া সেটা বলা হচ্ছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং সামাজিক সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন দেশ বাংলাদেশে মানবিক সহায়তা প্রদান করেছে এবং আন্তর্জাতিক চাপের মাধ্যমে সমস্যার সমাধানে সহায়তা করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং সহযোগী দেশগুলোর ভূমিকা বাংলাদেশের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নাম্বার 14, ভারতের প্রতি চাপ সৃষ্টি। বাংলাদেশের একমাত্র প্রতিবেশী দেশ হচ্ছে ভারত। একমাত্র নয়, ভারত হচ্ছে খুব কাছের একজন প্রতিবেশী দেশ। বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা প্রেক্ষাপটে ভারতের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। ভারতের সহযোগিতা এবং সাহায্য বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানে সহায়ক হতে পারে। ভারত বাংলাদেশের সঙ্গে নীতি নির্ধারণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করা এবং সহযোগিতার ভিত্তিতে সমস্যার সমাধান করা। নেক্সট পয়েন্ট, প্রধানমন্ত্রীর ভারত সাহায্য। বর্তমান প্রধানমন্ত্রী ভারত সরকারের সাহায্য প্রাপ্তির চেষ্টা করছেন। ভারতীয় সহযোগিতা এবং অর্থনৈতিক সহায়তা বাংলাদেশের বিভিন্ন সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে। ভারতীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সহায়তা প্রদান এবং অভ্যন্তরীণ সংকট সমাধানে সহায়তা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর উচিত ভারতের সহযোগিতা গ্রহণ করে দেশের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এরপরে করছি উপসংহার। 2024 সালে বাংলাদেশ বিভিন্ন ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে, যা দেশের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিকে চরমভাবে প্রভাবিত করেছে। এই চরম অরাজকতার মধ্যে সরকারের উচিত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। সামাজিক অস্থিরতা, রাজনৈতিক সংকট, সাংস্কৃতিক ক্ষয় এবং অর্থনৈতিক দুরবস্থার সমাধানে আন্তরিক প্রচেষ্টা এবং জনগণের সমর্থন অপরিহার্য। আন্তর্জাতিক সম্প্রদায় এবং প্রতিবেশী দেশগুলোর সহায়তা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সংকট মোকাবিলা করা সম্ভব। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে দেশের রাজনৈতিক নেতৃত্বের বিচক্ষণতা, সমন্বিত প্রচেষ্টা এবং জনগণের সহযোগিতার উপর। বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখেছো, তোমাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে অবশ্যই জানাবে, আর এই ধরনের যদি ভিডিও পেতে চাও তাও জানাবে, বা কোনো দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক পরিবেশ কি বা তাদের টালমাটাল কি, টানাপোড়েন কি চলছে, সেই সমস্ত বিষয় সম্পর্কে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের পাশে থাকবো, তোমাদের কাজে আসবো। অবশ্যই তোমরা ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।